ক্লাস 10 আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করছি, তার নাম পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা। পর্যাবৃত্ততা কথাটার মানে হচ্ছে রিপিটেশন, অর্থাৎ একটা ধর্ম যখন ঘুরে ঘুরে আসবে সেটাকে আমরা বলবো পর্যাবৃত্ততা। পর্যায় সারণী বইটা খুলে তোমরা দেখতে পাবে যে কিছু মৌল আছে, তাদেরকে একটা ছক করে সাজানো রয়েছে। আমাদের প্রাকৃতিকভাবে আবিষ্কৃত মৌল আছে 92টা, আর মনুষ্য সৃষ্ট মৌল, তার মানে এই 92টা প্রাকৃতিক মৌল প্লাস মনুষ্য সৃষ্ট কিছু মৌল দিয়ে মোট 118টা মৌল রয়েছে। এই 118টা মৌলকে একটা সুন্দর শ্রেণীবিন্যাস করার চেষ্টা হয়েছে, সেটাকেই বলা হচ্ছে পর্যায় সারণী। পর্যায় সারণীতে আমরা মেনলি তাহলে কাজটা আমাদের কি, এই 118টা মৌলকে আমরা সাজিয়েছি। তার একটা রুল আছে, এই সাজানোর প্রচেষ্টাটা প্রথম শুরু করেছিলেন ল্যাভোয়েশিয়ার। 19বিংশ শতাব্দীর গোড়ার দিকের ঘটনা। প্রথম এই কাজটা করেছিলেন ল্যাভোয়েশিয়ার। তিনি দুটো ভাগে ভাগ করেছিলেন পদার্থগুলোকে, সেটা হচ্ছে ধাতু আর অধাতু। ধাতু এবং অধাতু আমাদের খুব পরিচিত। ধাতু অধাতুর বৈশিষ্ট্য আমরা মোটামুটি জানি যে ধাতু শক্ত আর অধাতু নরম হয়। ধাতুর একটা ঔজ্জ্বল্য থাকে, যেমন সোনার উপর ক্ষেত্রে দেখেছি, লোহার জিনিসেও ঔজ্জ্বল্য আছে, যে কোনো ধাতুর একটা সুন্দর ঔজ্জ্বল্য আছে। সে অধাতু সেরকম ঔজ্জ্বল্য নেই, যেমন কার্বন, সালফার, এদের ঔজ্জ্বল্য খেয়াল করলে আমরা বুঝতে পারবো। সাধারণত অধাতু কঠিন পদার্থ হয় আর ধাতু কঠিন পদার্থ হয়। অধাতু তরল এবং গ্যাসীয় পদার্থ হয়, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, ব্রোমিন, এই ধরনের গ্যাসীয় পদার্থগুলোকে আমরা ব্রোমিন তরল, এই ধরনের গ্যাসীয়কে আমরা অধাতু বলে থাকি। তারপর ধাতব শব্দ, যেমন অ্যালুমিনিয়ামের যদি ঠোকা লাগে এটা টাং করে আওয়াজ হয়, এই ধাতব শব্দ কিন্তু আমরা অধাতুর ক্ষেত্রে পাই না। আরো অনেক রকম বৈশিষ্ট্য আছে। তো এই প্রথম ভাগটা ল্যাভোয়েশিয়ার করেছিলেন, কিন্তু এই ভাগটা তেমন লাভজনক হয়নি। শ্রেণীবিন্যাস আমরা আমাদের নিজের জীবনে অনেক জায়গায় দেখে থাকি, যেমন আমরা স্কুলে আমরা দেখে থাকি যে আমাদের ক্লাস 10, 5 থেকে 5, 6, 7, 8, 9, 10 একটা নির্দিষ্ট ভাগ আছে। 5 এর বাচ্চারা বসে, তাদের একই রকমের মোটামুটি স্কুল থেকে যে রুটিন দেওয়া হয় সেই একই রকম রুটিনে ক্লাস চলে। ওই ক্লাসে যে বাচ্চাগুলো বসে সবাই একই সাথে একটাই ক্লাস করে। তারপরে ওই বাচ্চাগুলোর বয়সের রেঞ্জ একই রকম হয়, যেমন 6 ক্লাসে 1, যারা মাধ্যমিক দেব প্রত্যেকেরই 15 বা 15+ এইরকম বয়স হবে। খুব বেশি বয়সের পার্থক্য তাদের থাকে না, তারা সমবয়সী হয় একই ক্লাসে যারা বসে। আর স্কুল থেকে যে সিলেবাস দেওয়া হয় সেই সিলেবাসই ফলো করা হয়, একটা বুক লিস্ট দেওয়া হয়। আপাতত 8 অবধি মোটামুটি সরকারি বই থাকে। তো যেই ক্লাসে যে বাচ্চাগুলো থাকে তাদের এই একই রকম কার্যকলাপ থাকে, সেই সুবিধার। তার মানে আমরা শ্রেণীবিন্যাস কোথায় দেখতে পেলাম? স্কুলে দেখতে পেলাম। যখন আমাদের স্পোর্টস হয় তখনও একটা ওরকম নির্দিষ্ট গ্রুপে বাচ্চাদেরকে ভাগ করি আমরা, যে যাতে একটা হাইট বয়স মেনটেন করে ছোটদের গ্রুপ, বড়দের গ্রুপ এরকম করা হয়, সুবিধা হয়। তাতে কোনো বাচ্চার সাথে ইনজাস্টিস হওয়ার সম্ভাবনা থাকে না। যে দৌড় দিতে গেল তা একজন ছোট, একজন যদি বড় খুব লম্বা বাচ্চাকে তার সাথে আমরা দাঁড় করিয়ে দিই, তাহলে যে লম্বা তার বড় বড় স্টেপ হবে, খুব এগিয়ে যাবে, তাড়াতাড়ি সেই ফার্স্ট হয়ে যাবে। তো এই শ্রেণী বিভাগগুলো কিন্তু আমরা করেছি আমাদের জীবনে। এখানে এই মৌলদের শ্রেণী বিভাগ করার কেন প্রয়োজন হলো? তার কারণ হচ্ছে এই মৌলগুলোকে নিয়ে কাজ করতে সুবিধা হবে, সেই কারণে একটা শ্রেণীবিন্যাসের প্রয়োজন হলো। প্রথম প্রচেষ্টা তাহলে ল্যাভোয়েশিয়ারের, ভাগ ধাতু এবং অধাতু, কিন্তু এই ভাগটা খুব একটা সুবিধাজনক হয়নি। ডোবেরাইনার
এর পরবর্তী প্রচেষ্টা, ল্যাভোইসিয়ারের পরবর্তী প্রচেষ্টা ডোবেরাইনার তার ত্রয়ী সূত্র। ডোবেরাইনার জার্মান বিজ্ঞানী, 1817 খ্রিস্টাব্দে উনি ত্রয়ী সূত্রের কথা বলেছিলেন। ত্রয়ী সূত্রটা এই রকম যে পারমাণবিক ভরের সাদৃশ্য, ধর্মের সাদৃশ্য আছে এমন 3টে করে মৌল নিয়ে একটা গ্রুপ তৈরি করেন। 3টি থেকে ত্রয়ী, 3টি করে মৌলকে পারমাণবিক ভরের ক্রমানুযায়ী সাজালে যে শ্রেণী পাওয়া যায় তার মাঝের মৌলটির পারমাণবিক ভর অপর দুটি মৌলের পারমাণবিক ভরের প্রায় গড়, মানে সমান। অর্থাৎ ল্যাভোইসিয়ারের পরবর্তী প্রচেষ্টা ডোবেরাইনারের ত্রয়ী সূত্র 1817 খ্রিস্টাব্দে উনি দিয়েছিলেন। উনি কি করেছিলেন, পারমাণবিক ধর্মের সাদৃশ্য আছে এমন 3টে করে মৌল নিয়েছিলেন, তাদেরকে পারমাণবিক ভরের ক্রমানুযায়ী সাজিয়েছিলেন। এবং এই ক্ষেত্রে ত্রয়ী সূত্রটা প্রয়োগ আমরা কিভাবে করতে পারলাম, মাঝের মৌলটার পারমাণবিক ভর অপর দুটি মৌলের পারমাণবিক ভরের গড়, অর্থাৎ যোগ করে যদি 2 দিয়ে ভাগ করি তার সমান হবে। তো সেই অনুযায়ী সাজালে উনি যেটা করেছিলেন, লিথিয়াম 6.94, তারপরে সোডিয়াম 22.29, পটাশিয়াম 39.1। এক্ষেত্রে মাঝের মৌল এটা 22, মাঝের মৌল এই। আমরা মাঝের মৌলটাকে কিভাবে পাবো, Na = লিথিয়াম প্লাস পটাশিয়াম বাই 2, তাহলে এখানে পাচ্ছি 6.94 প্লাস 39.1 বাই 2। সোডিয়াম আমরা পেয়েছিলাম কত, সোডিয়ামের এখানে দেওয়া আছে 22.29, তো এটা আমরা এই যোগ করে ভাগ করলে যেটা পাবো কাছাকাছি পাবো 23। এটা হচ্ছে ডোবেরাইনারের ত্রয়ী সূত্র। এই যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এই 3টে রাসায়নিক ধর্মের সাদৃশ্য বিশিষ্ট মৌল। এরকম আরেকটা শ্রেণী ওনার থেকে পাওয়া যায়, সেটা হচ্ছে ক্লোরিন 35.5, তারপরে ব্রোমিন 79.9, তারপরে আয়োডিন 126.9। এক্ষেত্রে এই ক্লোরিনের পারমাণবিক ভর প্লাস আয়োডিনের পারমাণবিক ভর ডিভাইডেড বাই 2 করলে আমরা পাবো ব্রোমিনের পারমাণবিক ভর বা নিকটবর্তী পূর্ণ সংখ্যা। আরেকটা শ্রেণী উনি ভেবেছিলেন, এটাও একটা ত্রয়ী, তাহলে ক্যালসিয়াম 40, Sr 88 আর বেরিয়াম 137। ত্রয়ী সূত্র, ডোবেরাইনারের ত্রয়ী সূত্র পরিত্যক্ত হওয়ার কারণ, কয়েকটি মৌল ছাড়া এই সূত্রটা বেশিরভাগ মৌলের ক্ষেত্রে প্রযোজ্য হয়নি, সেই কারণে ডোবেরাইনারের ত্রয়ী সূত্র প্রযোজ্য হলো না, পরিত্যক্ত হলো। নতুন সূত্র আমরা পেলাম নিউল্যান্ডের সূত্র। নতুন সূত্র আমরা যেটা এবার আলোচনা করব সেটা হচ্ছে নিউল্যান্ডের অষ্টক সূত্র। নিউল্যান্ডসও বলা যেতে পারে বা নিউল্যান্ডের অষ্টক সূত্র। অষ্টক সূত্র এটা 1866 খ্রিস্টাব্দে। তাহলে এই সময় কি হলো,
এই সময় ওনার যে সূত্রটা আগে বলে নি, একটি মৌল থেকে শুরু করে, একটি মৌল থেকে শুরু করলে অষ্টম মৌলে ধর্মের পুনরাবৃত্তি ঘটে। এটা হচ্ছে নিউল্যান্ডের অষ্টক সূত্র। এইভাবেও বলা হয় যে প্রতি অষ্টম মৌলে ধর্মের পুনরাবৃত্তি ঘটে। আবার এইভাবে বলা হয় যে একটি মৌল থেকে শুরু করে তার অষ্টম মৌলটার ধর্ম প্রথম মৌলটার মতো হয়। সেই সময় যে আবিষ্কৃত মৌলগুলো ছিল তাদেরকে তাদের পারমাণবিক ভর অনুযায়ী সাজাতে গিয়ে নিউল্যান্ড এটা পর্যবেক্ষণ করলেন এবং এই সূত্রটা তিনি দিলেন। এর সাথে আমরা সঙ্গীতের এই সা রে গা মা পা ধা নি সার মিল আছে। গা মা পা ধা নি সা এর মিল আছে। সেই জন্য এটা হচ্ছে সপ্তক বলে এটাকে, যেহেতু 7টা সুর, তার সাথে আমরা মিল দেখছি যে অষ্টমের রিপিটেশন পেলাম, 8 নম্বরে গিয়ে আবার সা পেলাম, সেই তার মিল আমরা পাই এক্ষেত্রে। আর পর্যায় সারণী ফলো করলে এবার দেখতে পাবো লিথিয়ামের অষ্টম মৌল লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। অষ্টম মৌল তারপরে নিয়ন, এখানে হিলিয়াম, এখানে হাইড্রোজেন, নিয়ন, তারপরে পাচ্ছি আমি সোডিয়াম। তো লিথিয়ামের অষ্টম মৌল 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এই মৌলটা লিথিয়ামকে বাদ দিয়ে যদি ধরি এটা অষ্টম মৌল। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7 অষ্টম মৌল আমি ধর্মের পুনরাবৃত্তি পেলাম। আবার দেখতে পাবো সোডিয়ামের পর ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, হিলিয়াম, নিয়ন, আর্গন। এর পরের মৌল পটাশিয়াম। সোডিয়ামের অষ্টম মৌল পটাশিয়ামের ধর্মের মিল পাবো। বেরিলিয়ামের অষ্টম মৌল ম্যাগনেসিয়ামের ধর্ম মিল পাবো, এটা অ্যালুমিনিয়াম। তারপরে ফ্লুরিনের অষ্টম মৌল ক্লোরিনের ধর্মের মিল পাবো। অক্সিজেনের অষ্টম মৌল সালফারে আমি ধর্মের মিল পাবো। নাইট্রোজেনের অষ্টম মৌল ফসফরাসের সাথে মিল পাবো। কার্বনের অষ্টম মৌল সিলিকনের সাথে মিল পাবো। তাহলে এই নিউল্যান্ডের অষ্টক সূত্রটা হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত হালকা মৌলের ক্ষেত্রে মোটামুটি কাজে লাগছে, কিন্তু ভারী মৌলগুলোর ক্ষেত্রে এই সূত্রটা কাজে লাগে না। সেই কারণে নিউল্যান্ডের সূত্র বাতিল করতে হলো। 1869 নিউল্যান্ডের পর্যায় সূত্রের 3 বছর পর রুশ বিজ্ঞানী মেন্ডেলিভ কি করেন, বিভিন্ন মৌলগুলোর ভৌত ধর্ম যেমন গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তাদের রাসায়নিক ধর্ম, এইটাকে ভিত্তি হিসাবে ধরে মৌলগুলোকে পারমাণবিক ভর অনুযায়ী সাজান। তার ফলে তিনি যেটা লক্ষ্য করেন যে মৌলগুলোর ধর্ম একটা মৌল থেকে আরেকটা মৌলে পরিবর্তিত হচ্ছে এবং একটা নির্দিষ্ট ব্যবধানে আবার পুনরাবৃত্তিও ঘটছে। এই যে নির্দিষ্ট ব্যবধানে মৌলর ধর্মগুলোর পুনরাবৃত্তি, একে বলা হচ্ছে পর্যাবৃত্তি। তো মেন্ডেলিফের সূত্র যেই পাচ্ছি আমরা এইভাবে, তাকে বলা হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সূত্র। মেন্ডেলিফের পর্যায় সূত্র খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাধ্যমিক পরীক্ষার্থীরা একদম ঠোঁটের সাথে মুখস্থ করে নেবে। মেন্ডেলিফের পর্যায় সূত্র মৌলগুলির ভৌত ও রাসায়নিক ধর্ম। তাদের পারমাণবিক ভরের বৃদ্ধির সঙ্গে
পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। মৌলগুলির ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভরের বৃদ্ধির সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়, বা এই জায়গাটাকে আমরা এটাও বলতে পারি ক্রমবর্ধমান পারমাণবিক ভরের সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এটাই হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সূত্র। একই সময়ে, প্রায় একই সময়ে জার্মান বিজ্ঞানী লোথার মেয়ারও একই রকম একটা সূত্র দিয়েছিলেন, সেটা লোথার মেয়ারের পর্যায় সূত্র নামে পরিচিত। কিন্তু লোথার মেয়ারের যে মেন্ডেলিফের সূত্রটা একটু আগে প্রকাশিত হয়, মেন্ডেলিফের পর্যায় সারণীর সাথে মেন্ডেলিফের নামটা জড়িয়ে রয়েছে। যদিও দুজনেই সমান গুরুত্ব পেয়েছিলেন, তাহলে লোথার মেয়ারের পর্যায় সূত্রটা এরকম। লোথার মেয়ারের পর্যায় সূত্র কি মনে রাখবো আমরা এক্ষেত্রে? এক্ষেত্রে শুধুমাত্র ভৌত ধর্মের কথা উনি বলেছিলেন, রাসায়নিক ধর্মের কথা বলেননি। তাহলে মৌল সমূহের ভৌত ধর্ম, যেমন গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এই ধরনের পারমাণবিক ভরের বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয় এই কথাটার মানে হচ্ছে রিপিট হয়, আবার একই রকম ধর্ম আমরা ফিরে পাই। নিউল্যান্ডের ধর্মের মতোই, নিউল্যান্ডের অষ্টক সূত্রের মতোই। ওইটা যেমন দেখেছিলাম আমরা প্রতি অষ্টম মৌলে ধর্মের পুনরাবৃত্তি হয়, এখানে সেরকম রেগুলার ইন্টারভ্যালের কথা বলা নেই, কিন্তু বলা আছে যে পর্যায়ক্রমে একটা নিয়মিত ব্যবধানে পুনরাবৃত্ত হয়, মানে ওই একই রকম ধর্মের মৌল আমরা পাই। পর্যায় সারণী কাকে বলবো? পর্যায় সারণী পর্যায় সূত্র অবলম্বন করে পর্যায়গতভাবে মৌলগুলোকে শ্রেণীবদ্ধ করলে যে সারণী পাই আমরা তাকেই বলা হচ্ছে পর্যায় সারণী। তার মানে এক্ষেত্রে আমরা মেন্ডেলিফের পর্যায় সারণী প্রথম পেলাম। 1871 খ্রিস্টাব্দে সারণীটা প্রকাশ হয়েছিল। এই সময় যে মৌলের আবিষ্কৃত সংখ্যা 63টা মৌল আবিষ্কৃত হয়েছিল ওই সময়। কোনো নিষ্ক্রিয় গ্যাস ছিল না, নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কার হয়নি। তো মেন্ডেলিফের পর্যায় সারণী, মূল পর্যায় সারণীতে কোনো নিষ্ক্রিয় গ্যাস নেই। যে পর্যায় সারণী আমরা এখন মেন্ডেলিফের নাম করে দেখতে পাই সেটা হচ্ছে সংশোধিত মেন্ডেলিফের পর্যায় সারণী। সেখানে নিষ্ক্রিয় গ্যাসগুলোকে বসানো হয়েছে। আমরা পরের ক্লাসে, এই ভিডিওটা আর লম্বা করব না, পরের ক্লাসেই আমরা বাকি আলোচনাগুলো করব। যদিও পারমাণবিক ভর অনুযায়ী মেন্ডেলিফ পর্যায় সারণীটা তৈরি করেছিলেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ধর্মের পর্যাবৃত্ততাকে গুরুত্ব দেওয়া হয়েছিল। যেমন পটাশিয়াম হচ্ছে 39.1 আর আর্গন 39.95। তো এই অনুযায়ী আমি যা দেখতে পাচ্ছি আর্গন আমার পরে বসার কথা এবং পটাশিয়াম আগে বসার কথা, কিন্তু এক্ষেত্রে ওই ভৌত রাসায়নিক ধর্মকে গুরুত্ব দেওয়া হয়েছিল এবং পটাশিয়ামে পরে বসেছে, পটাশিয়াম আর্গনের পরে বসেছে, লিথিয়ামদের শ্রেণীতে বসেছে। তো এই ভিডিওটা আমি আর বড় করব না, এখানেই আজকে আমাদের ক্লাস শেষ হলো। মেন্ডেলিফের পর্যায় সারণী নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব। ভালো করে দেখতে থাকো, এইটাও কিন্তু 2020 মাধ্যমিকের সিলেবাসে আছে। তো তোমরা মন দিয়ে ভিডিও দেখতে থাকো এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর ভালোভাবে
কনসেন্ট্রেশন দিয়ে পড়াশুনো করতে থাকো।